আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তো সবাইকে পবিত্র মাহে রমজান মোবারক। তো বিষয় হলো যে এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা এপ্রিল মাসের 21 তারিখ থেকে মোস্ট প্রবাবলি। তো তাদের জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা না করলে আসলে বর্তমানে যে শিক্ষামন্ত্রী, যেটা হেলিকপ্টার মিলন নামে পরিচিত, তো না করলে খুব বিপদ আর কি। তো বিষয় হলো যে আজকে লেকচার 5-এ আমরা রসায়ন 3য় অধ্যায় আমরা গতানুগতিক ভাবে এর আগে 4টি লেকচার নিয়েছিলাম এবং পঞ্চম লেকচারে আমরা তার বাকি অংশটুকু পড়ব এবং আমরা শিখব। হ্যাঁ, এসএসসি 2026 ব্যাচ, তার পাশাপাশি 27 ব্যাচেরাও এই ক্লাসগুলা করতে পারেন। এবং আমার ক্লাসগুলা করার আগে সবসময় এর আগের লেকচারগুলা করার অনুরোধ থাকবে। তো তো আজকে আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হলো লেকচার 4 পর্যন্ত আমরা আইসোবার, আইসোটোন, তারপর আইসো ইলেকট্রন সে পর্যন্ত পড়েছিলাম এবং আজকে থেকে আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা শুরু করব। তো এটা আজকের লেকচার হলো লেকচার 5। প্রথমে আমরা শুরু করব কি পারমাণবিক ভর, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তো প্রথমেই আমরা জানি যে পারমাণবিক ভর বা পরমাণুর ভর ইকুয়াল টু কি। একটা সূত্র আছে যে পরমাণুর ভর ইকুয়াল টু পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। পারমাণবিক ভর ডিভাইডেড বাই কি, অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো পরমাণুর ভর ইকুয়াল টু কি, পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অণুর ভর কি? একটা পরমাণুর ভর যদি পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা হয়, তাহলে অণুর ভর ইকুয়াল টু কি? অণুর ভর ইকুয়াল টু কি, আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন এই জায়গা থেকে পারমাণবিক ভর যদি আমরা বলি, এই জায়গা থেকে আমরা লিখতে পারি পারমাণবিক ভর ইকুয়াল টু কি, এই পারমাণবিক ভর ইকুয়াল টু পরমাণুর ভর ইন্টু কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পারমাণবিক ভর ইকুয়াল টু
পারমাণবিক ভর ইকুয়াল টু কি পরমাণুর ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এখন আসলে মেইনলি যে আপেক্ষিক পারমাণবিক ভর এটার যে সংজ্ঞা আমি যদি একটু বই থেকে দেখতে চাই, বইয়ের ভিতরে একটা সংজ্ঞা আছে যে একটি পরমাণুর ভরের তুলনায়, আপনারা হয়তোবা ইতিমধ্যেই জানেন, যে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। আচ্ছা, ভর সংখ্যা আমরা জানি, কিন্তু পারমাণবিক সংখ্যা কাকে বলে বা পারমাণবিক ভর কাকে বলে? দুইটা জিনিসের মধ্যে আমাদের উল্টাপাল্টা বাজে, একটা হলো পারমাণবিক সংখ্যা আর একটা হলো পারমাণবিক ভর। আমরা জানি পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো কি প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা হলো কি কোনো মৌলের কি প্রোটন সংখ্যা। তার মানে কোনো মৌলের যে পরমাণু আছে সেই পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। কিন্তু যে পারমাণবিক ভর সেটা হলো কি একটা ভিন্ন জিনিস। আর আরেকটার মধ্যে তুলনা মানে পার্থক্য বা বুঝতে অসুবিধা হয়, সেটা হলো ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা জানি কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাই হলো কি ভর সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার কি যোগফল হলো ভর সংখ্যা। তো কিন্তু বিষয় হলো যে পারমাণবিক ভর তাহলে আলাদাভাবে এটা কি? পারমাণবিক ভর এটা আলাদাভাবে বলার মানে কি দরকার ছিল আর কি? যে কোনো মৌলের বইয়ের ভিতরে যে সংজ্ঞা আছে যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে, এইভাবে বলা আছে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত। হ্যাঁ, বা এইভাবে বলা যায় যে কোনো পরমাণুর পারমাণবিক ভর হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ চেয়ে সেই ভরটা কত গুণ ভারী সেটা হলো পারমাণবিক ভর। বিষয় হলো যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যখন কোনো কোনো কিছু মাপি, যেমন এরকম পাল্লা দিয়ে কোনো কিছু মাপি না, এরকম এরকম যদি পাল্লা হয় আর কি, এরকম মানে বাটখারা থাকে একটা জায়গায়, আমরা কি করি কেজি মানে আমাদের ওই বাটখারার এক পাশে আমরা কি কেজি তুলে দিই। যেমন 5 কেজির একটা পাথর তুলে দিলাম, মানে ওই মানে একটা হলো আমরা যে পাথর ব্যবহার করি মানে কেজির আর কি, 5 কেজির একটা বসাই দিলাম, আর এই পাশে একটা কি বস্তু তুলি না, এই পাশে 5 কেজির সমমান একটা বস্তু তুলি, তারপরে সেই জায়গায় থেকে মেজারমেন্ট করি যে এটা কত। কিন্তু এখন বিষয় হলো যে এই যে আমরা পরমাণু আছে, এই পরমাণুর বা পারমাণবিক ভর হলো যে মানে যে কোনো একটা একটা কোনো কিছু একটা ক্ষুদ্র ভর, হ্যাঁ, এই ভরের তুলনায় সেই ভরটা কত গুণ ভারী, সেটাই কি পারমাণবিক ভর। তার মানে এই যে একটা ভর মানে একটা যে কোনো একটা ভর মাপতে হইলে তাহলে একটা ক্ষুদ্র একটা ভর আগের থেকেই, যেমন আমরা এই যে 5 কেজি একটা ভর বাটখারার এক পাশে আমরা রাখা, তারপরে আরেকটা ভর মাপি, ঠিক সেম ভাবে একটা যে এই যে রাসায়নিক যে ভর মানে প্রত্যেকটা পরমাণুর কিংবা অণুর বা যে বা মৌলের ভর যে মাপি, সেই মাপার জন্য একটা ক্ষুদ্র একটা মান প্রয়োজন। কিন্তু একটা জিনিস মানে মনে রাখেন যে অ্যাভোগাড্রো এমন একটি সংখ্যা খুঁজতেছিল যে সংখ্যার ভিতরে মাপলে, মাপলে আপনার 1.60 সরি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পাওয়া যাবে, মানে পরমাণু বা আয়ন পাওয়া যাবে। এমন একটি ভর খুঁজতেছিল যে ভরের মানটা কি, মানে যে পরিমাণ ভর নিলে পরে সে পরিমাণ ভর নিলে সেই ভরের ভিতরে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু বা আয়ন পাওয়া যাবে। সেই ভরটি হলো কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ।
আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পারমাণবিক ভর কিছুটা হলে বুঝলাম যে পারমাণবিক ভরটা আসলে মূলত কি। পারমাণবিক ভর হলো যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের চেয়ে একটা পরমাণুর ভর বা যে কোনো একটা পরমাণুর ভর কত গুণ ভারী, সেটা হলো কি পারমাণবিক ভর। বিষয় হলো এই যে আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ বারবার বলতেছি, তো এই বিষয়টা কি, যে এটা কি পরমাণুর ভর ইকুয়াল টু কি পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আর একটা অণুর ভর ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমরা ভেরি করব কি পারমাণবিক ভর, তাহলে এই সূত্র দুইটা মনে রাখবেন, ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, যে পারমাণবিক ভর ইকুয়াল টু পরমাণুর ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, এখন এর পরে আমরা যাই আসলে মেইন বেসিকে যাই, আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর কি আসলে। এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর যে মাপার জন্য আমরা আবিষ্কৃত 3টি স্কেল আছে। একটা হলো কি হাইড্রোজেন স্কেল, আর একটা হলো কি অক্সিজেন স্কেল, আর একটা হলো আপনার কার্বন স্কেল। মানে হাইড্রোজেনের স্কেল, আর হলো কি অক্সিজেন স্কেল, আর হলো কার্বন স্কেল। এখন এই দুটো হলো কি গ্যাসীয় অবস্থায়, মানে গ্যাসীয় অবস্থায় আর কি, গ্যাসীয় অবস্থায় পরমাণু, গ্যাসীয় অবস্থায় যে মানে এই স্কেল গুলা মানে মাপতে হয় আর কি গ্যাসীয় অবস্থায়। তো এই আপনার গ্যাসীয় অবস্থায় মাপতে গেলে তাহলে এই পরমাণুর কি অস্তিত্ব কিন্তু দূর, মানে এই হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল কি গ্যাসীয় অবস্থায় মাপতে, মানে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। তাহলে বিষয় হলো যে এই গ্যাসীয় অবস্থায় এটা পাওয়া কি দুর্বল, মানে দুর্লভ আর কি, দুর্বল না সরি দুর্লভ। পরমাণুর অস্তিত্ব মাপা কি দুর্লভ একটা বিষয়, মানে এটার মানে এই হাইড্রোজেন স্কেল আর এক কথায় হাইড্রোজেন স্কেল আর অক্সিজেন স্কেল দ্বারা কোনো কিছু মাপতে বা কোনো ভর মাপতে হইলে তখন কি করতে হবে আমার, এটা এত সহজে মানে মানে সহজলভ্য নাই বা সুলভ মূল্যে পাওয়া যায় না, সেটার মানে হলো কি আপনার বেশি, যার কারণে আমাদের কি এই কার্বন স্কেল হলো কি কঠিন কঠিন অবস্থায় পাওয়া যায়, যার কারণে এটা কঠিন অবস্থায় পাওয়া যায় এবং কি সেটা সুলভ সুলভ মূল্যে পাওয়া যায় বা বা সহজে পাওয়া যায় আর কি। তো তাইলে আমাদের মাপতে হবে এই কার্বন স্কেল দিয়ে। এখন এই জায়গায় হাইড্রোজেন স্কেল থেকে যদি মাপতে যায়, যে হাইড্রোজেন স্কেলের আপেক্ষিক পারমাণবিক সূত্র কি, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো, যে প্রকৃত ভর একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কি, যেহেতু হাইড্রোজেন স্কেল তাহলে কি হবে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তার মানে আসলে এই পারমাণবিক ভর হলো একটা দুইটা ভরের অনুপাত। কারণ কি, মানে আমরা এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর হলো এই যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চেয়ে এই যে পরমাণুর প্রকৃত ভরটা মাপবো সেটা কত গুণ ভারী সেটা হলো কি পারমাণবিক ভর। ঠিক সেম ভাবে যদি হাইড্রোজেন অক্সিজেন স্কেল নেই, তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর হবে যে একটি পরমাণুর প্রকৃত ভর। এখন এই একটি পরমাণু কোনটা, যেমন একটা হাইড্রোজেনের একটি পরমাণু হইতে পারে, বা একটা অক্সিজেনের একটি পরমাণু হইতে পারে, বা কার্বন নাইট্রোজেনের একটা পরমাণু হইতে পারে। ইচ এন্ড এভরিথিং, যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর হতে পারে, একটি পরমাণুর কি প্রকৃত ভর। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন স্কেলের ক্ষেত্রে কি হবে, যে অক্সিজেনের আইসোটোপ হয়তো বা সামনে আমরা পড়বো, যে আমরা এটা জানি যে অক্সিজেনের 16 আইসোটোপের 1/16 অংশ। তার মানে এই যে অক্সিজেনের
আইসোটোপের অক্সিজেনের 16 আইসোটোপে অক্সিজেন 16 একটা আইসোটোপ আছে, সেই আইসোটোপের 1/16 অংশের যে ভর, সেই ভরের তুলনায় এই একটি পরমাণুর ভর কত গুণ ভারী, সেটা হলো কি আপনার আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কার্বনের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আপেক্ষিক পারমাণবিক ভর হবে একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এখন বিষয় হলো যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর বা অক্সিজেনের 16 আইসোটোপের 1/16 অংশের ভর, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর সমান এটার একটা স্পেসিফিক একটা মান আছে, সেটা হলো কি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যাকে বলা হয় কি যাকে বলা হয় পারমাণবিক একক, বা যাকে বলা হয় কি একে বলা হয় কি পারমাণবিক একক বা AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট, বা এটাকে যেহেতু ডাল্টন প্রমাণ করছে তার মানে যাকে বলা হয় কি এক ডাল্টনও বলা যেতে পারে। তার মানে আমার এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হলো একটা ভরের অনুপাত, সেটা কি এই যে ভরটা আছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এই গ্রামের তুলনায় এই ভরের তুলনায় একটা পরমাণুর প্রকৃত ভর, যেমন আমরা এই যে বাটখারা দিছিলাম না, যে এরকম বাটখারা দিলে পরে এক সাইডে আমরা কি করছিলাম যে কোনো একটা ভর তুলছিলাম, আরেক পাশে একটা ভর মানে আমরা যে কোনো বস্তু দিছিলাম, আর এই পাশে আমরা কেজি মানে বাটখারার যে পাথর দিছিলাম, সেটা থেকে আমরা পরিমাপ করছি যে একটা বস্তুর ভরটা কত কেজি। এই জায়গায় যদি পাথর আমরা 5 কেজি দেই, যদি এটা 5 কেজি পাল্লা যদি মানে সমান অবস্থায় থাকে, তাহলে আমরা বুঝবো যে বস্তুটা 5 কেজি ভর। যদি বস্তু বেশি নামে পড়ে, তাহলে কি বুঝবো যে 5 কেজির চেয়ে বেশি আছে বস্তু। তো ঠিক সেম ভাবে আমরা যেহেতু পরমাণুর ভর নির্ণয় করবো সেটা কি এই যে একটা ক্ষুদ্র একটা কি 1.66 ইন্টু 10⁻⁻24, তার মানে কি মানে আপনার এর আগে জিরো আছে কয়টা, মানে প্রায় 24টা। তাহলে এত একটা ক্ষুদ্র ভর, মানে আমরা জানি যে একটি পরমাণুর ভর অনেক ক্ষুদ্র, একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর আপনার কত, যাই হোক যেটা হোক সেটা একটা ক্ষুদ্র মান, সেই ক্ষুদ্র মান সেটাকে আবার কি এই মান দিয়ে ভাগ করলে সেই ক্ষুদ্র মানকে কি পরিমাপ করা যায় 0.00000000 এত গ্রাম, 1 গ্রাম। তাহলে এই মানটা অনেক ক্ষুদ্র, যার কারণে আমাদের আসলে বুঝতে কষ্ট হয় যে হাইড্রোজেনের আসলে মেইনলি ভর কত, সেটা তো আমরা স্পেসিফিক ভাবে মাপতে পারি না, যার কারণে এই ভর দ্বারা আমরা ভাগ করলে একটা কি পূর্ণ সংখ্যা পাই, একটা পূর্ণ সংখ্যা পাই, যার ফলে আমরা আসলে বুঝতে পারি যে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এত, বা আমরা বুঝতে পারি কি যে এটা একটা স্কেলের যে কোনো একটা স্কেল, কার্বন স্কেল, আমরা কার্বন স্কেলে বেশি ব্যবহার করি, সেই কার্বন স্কেলে এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের কত গুণ ভারী, প্রায় কত যে কোনো গুণ 12 গুণ 13 গুণ বা 14 গুণ এরকম, মানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের, যদি যেমন আমরা কার্বনের পারমাণবিক ভর কত জানি আমরা 12, তার মানে আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর যদি 12 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে বুঝতে পারবো কি 1.66 ইন্টু 10⁻⁻24 এর তুলনায় কার্বনের একটি পরমাণুর ভর কত 12 গুণ ভারী, কত গুণ ভারী 12 গুণ ভারী। এটাই হলো আসলে কি আপেক্ষিক পারমাণবিক ভর, বা যদি আপেক্ষিক আণবিক ভর বলে সেটা কি, সেটাও ঠিক সেম ভাবে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রামের তুলনায় কত গুণ ভারী। বিষয়টা বুঝতে পারছেন অবশ্য। আইসোটোপের ক্ষেত্রে আপনারা আমি এর গত লেকচারে আমরা আইসোটোপ সম্পর্কে জানছি যে যার কি প্রোটন সংখ্যা সেম এবং কি ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, একই মৌলের আর কি। তো আশা করি এইটুক বুঝতে পারছেন যে পারমাণবিক ভর আসলে কিছুই না, পারমাণবিক ভর হইলো যে আমরা যেহেতু একটা হাইড্রোজেনের একটা পরমাণুর ভর বা একটা পরমাণুর ভর তো অনেক ক্ষুদ্র, এখন এই ক্ষুদ্র ভর তো আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে, কিন্তু এটা তো সব জায়গায় মানে ব্যবহার করতে পারবো না, কারণ এই ভরটাই কি অনেক ক্ষুদ্র একটা ভর, হ্যাঁ একটা ক্ষুদ্র একটা ভর, সেই ক্ষুদ্র ভরের ঝামেলা যাতে না হয় তার কারণে রসায়নবিদরা একটা
ভর বা পারমাণবিক ভর একটা টার্ম তৈরি করছে, সেটা মানে বের করছে, কারণ হলো সেটা এইভাবে বের করছে, কারণ এই যে বাটখারার যে তুলনা, সেই তুলনা থেকে বোঝা যায় যে একটা যদি মাপা হয় তাহলে আমরা আরেকটা বস্তুর ভর মাপতে পারি। ঠিক সেম ভাবে স্কেল মানে কার্বনের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, অথবা অক্সিজেনের 16 আইসোটোপের 1/16 অংশ মাপ দিয়ে দেখছে যে, বা হাইড্রোজেনের একটি পরমাণুর ভর মাপে দেখছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার কত -24 গ্রাম পাইছে। এই গ্রামের তুলনায় কত গুণ বস্তুটা বা একটি পরমাণুর ভর, যেমন হাইড্রোজেনের একটি পরমাণুর ভর যদি বের করেন, সেই ভরটা কত গুণ ভারী, সেটাই হলো কি পারমাণবিক। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর মোস্ট প্রবাবলি ওই মানে সেম আর কি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24, যার কারণে দুইটারে ভাগ করলে কত বাইর হয়েছে। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত, এই যে যেমন তখন আমরা একটা সূত্র পড়ছিলাম যে পরমাণুর ভর ইকুয়াল টু পারমাণবিক ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই যে একটি পরমাণুর ভর, আমরা জানি যে পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের সূত্র আর কি। তাহলে আপনার পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি বলি, আমরা জানি একের সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, তাহলে মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 20। সরি ভুল হয়েছে আর কি, সূত্রটা এরকম হবে যে পরমাণুর ভর ইকুয়াল টু কি পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, আমরা জানি। তাহলে এটাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা কি হাইড্রোজেনের কি পাবো, একটি পরমাণুর প্রকৃত ভর পাবো। তাহলে এই 1 দ্বারা যদি আমরা ভাগ করি, 1 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1 ডিভাইডেড বাই 6.02 into 10 to the power 23 ভাগ করলে আমরা কত পাবো, 1.66 into 10 to the power -24, 1.66 into 10 to the power -24, এই যে দেখা যাচ্ছে 1.60 into 10 to the power -24, 1.66 into 10 to the power -24 পাওয়া যায়। ঠিক সেম ভাবে যদি আমরা হাইড্রোজেন না দিয়ে যদি একটা কার্বনের একটি পরমাণুর ভর যদি আমরা জানতে চাই, সেই জায়গায় কার্বনের পারমাণবিক ভর আমরা জানি কত, 12, আর অ্যাভোগাড্রো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 12 ডিভাইডেড বাই কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা বের হয় 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.99 into 10 to the power 23, 23। তাহলে এখন যদি আমরা এই একটি পরমাণুর ভরকে যদি আমরা কি 1.66 into 10 to the power -24 দ্বারা ভাগ করি, আমরা ঠিক ওই আগের মতো 12 পাবো। এই অ্যান্সারকে যদি আমরা 1.66 into 10 to the power -24, আচ্ছা যাই হোক, তো আমরা বুঝলাম যে আসলে পারমাণবিক ভর কি, আপেক্ষিক পারমাণবিক ভর হলো একটি পরমাণুর ভর, যে কোনো মানে যে কোনো একটার পরমাণুর বা মৌলের একটা পরমাণু আছে, সেই পরমাণুর একটা প্রকৃত ভর আছে, সেই ভর কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 অপেক্ষা কত গুণ ভারী, সেটা হলো কি আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি বুঝতে পারছেন।
ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই যাই। এখন বই থেকে কিছু ম্যাথ আছে এই অধ্যায়ের শেষের দিকে, যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ে দুইটা থেকে, একটা হলো আইসোটোপ থেকে বা শতকরা অংশ দেওয়া থাকবে বা শতকরা দেওয়া থাকবে, সে আরেকটা হলো পারমাণবিক ভর এককে। যেমন বইয়ের উদাহরণের একটা ম্যাথ দেওয়া আছে, দুইটা ম্যাথ দেওয়া আছে। এরকম যেমন যদি প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, এরকম দুইটি ক্লোরিনের দুইটি আইসোটোপ দেওয়া আছে, একটা হলো কত 35, একটা ভর হলো কত 35, আর একটা হলো 37, একটা হলো 35 আর একটা হলো 37। হ্যাঁ, এখন এদের প্রকৃতিতে পাওয়া যায় হলো কত, ক্লোরিন 35 পাওয়া যায় আপনার 25%, আর এটা পাওয়া যায় 75%। তাহলে এখন বলছে যে এই মানে এইটুক দেওয়া আছে উদ্দীপকে, যে ক্লোরিন 35 পাওয়া যায় 25%, ক্লোরিন 37 পাওয়া যায় 75%। এখন বলছে যে এই এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, এই ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। এটা কিন্তু মনে রাখবেন, এটা হলো এমসিকিউ। অনেক সময় বলতে পারে যে ক্লোরিন 35 এর পারমাণবিক ভর কত, সেটা কি 25%, 37 এর পারমাণবিক ভর কত 75%। এটা এডমিশন এসএসসি এইচএসসি এডমিশন টেস্টও মাঝে মাঝে আসে। তো এটা নিয়মটা কি, সেই নিয়ম হলো এই যে এইভাবে, যে এটার নিয়ম হলো আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সূত্র। আপেক্ষিক পারমাণবিক ভর এটা এইভাবে নির্ণয় করতে হয় যে a ইন্টু m1 প্লাস a প্লাস b ইন্টু m2 ডিভাইডেড বাই 100%। 100 মানে এই জায়গায় এ বলতে বোঝাইছে যে এই যে পার্সেন্টেজ 25%, এ বলতে 25%, আর বি বলতে কত, বি বলতে হলো কত 75%। তার মানে এই যে 25% প্রকৃতিতে পাওয়া যায় ক্লোরিন 35, আর ক্লোরিন 37 পাওয়া যায় 75। তার মানে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হলো 25 ইন্টু কত, 25 ইন্টু m1 কত, ভর কত, আণবিক ভর কত, আণবিক বলতে মানে ভর সংখ্যা কত, ভর হইলো কত 35, প্লাস বি মানে কত 75 ইন্টু m2 কত 37 ডিভাইডেড বাই 100। এই ম্যাথ করলে যতটুকু পাওয়া যাবে সেটা হলো কি, এটা পাওয়া যাবে 35.5। তার মানে আমরা জানি কি ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হলো যে প্রকৃত ভর নির্ণয় সূত্র, ওই জায়গায় যে আমরা প্রকৃত ভর পড়লাম, একটি পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু কি, প্রকৃত ভর বা একটি পরমাণুর ভর ইকুয়াল টু প্রকৃত ভর ইকুয়াল টু কি, নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর আমরা জানি, নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু কি, প্রোটন প্লাস নিউট্রনের ভর, প্রোটন প্লাস নিউট্রনের যোগফল আর কি, সরি প্রোটন প্লাস নিউট্রনের ভর। এখন আমরা জানি যে হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে, এই প্রোটন থাকে কয়টি, একটি। হিলিয়ামে প্রোটন থাকে দুইটি। তাহলে হিলিয়ামে যে প্রোটন থাকে দুইটি, তাহলে নিউট্রন মানে দুইটি একটি প্রোটনের ভর কত, আমরা জানি 1 পয়েন্ট কত, একটি প্রোটনের ভর 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার মাইনাস 24 না, 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 একটি পরমাণুর ভর। তাহলে দুইটি পরমাণুর ভর কত, দুইটি প্রোটনের ভর কত, 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে দুইটি প্রোটনের ভর কত হবে, 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1.63673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আর নিউটনের ভর আমরা জানি 1.675। তার মানে প্রোটনের একটা ভর আছে, নিউট্রনের একটা ভর আছে। আমরা জানি যে হিলিয়ামের প্রোটন সংখ্যা কয়টি, দুইটি।
আর নিউট্রন সংখ্যা হলো কয়টি? দুইটি। নিউট্রন সংখ্যায় দুইটি, প্রোটন সংখ্যাও দুইটি। তাহলে দুইটি প্রোটন সংখ্যার ভর প্লাস দুইটি নিউট্রন সংখ্যার ভর যোগ করলে আমরা কি পাবো? একটা পরমাণুর, হিলিয়ামের একটা পরমাণুর প্রকৃত ভর জানবো। যেমন এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে যে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এখন এই ম্যাথটাও মানে এই যে আণবিক ভর আছে যে, সেটার 2 নাম্বার একটা ম্যাথ আছে, সেটা হলো যে এই পারমাণবিক ভর আপনার চেঞ্জ করে চাই, যে পারমাণবিক ভর থেকেই কি এই পার্সেন্টেজ বের করতে বলে। সেটার একটা ইনভার্স একটা ম্যাথ, সেই ম্যাথটা করে নিয়েন, বইয়ের ভিতরে আছে। এবং কি সেই সময় আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, সেই জায়গা থেকে পার্সেন্টেজটা নির্ণয় করতে হয়। সেটার ইনভার্সমেন্ট, এটা মানে এই ম্যাথ দুইটা আসতে পারে আর কি। এবং আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা আপেক্ষিক আণবিক ভরও নির্ণয় করতে পারি। আপেক্ষিক আণবিক ভর মানে আমরা জানি যে আণবিক, আণবিক মানে কি? অণু। আণবিক মানে এক বা একাধিক পরমাণু মিলে যে অণু গঠিত, সেই অণুর যে সংকেত সেটা হলো কি আণবিক সংকেত। আমরা জানি সংকেত হলো কি যৌগিক পদার্থের বা যৌগের সংক্ষিপ্ত একটা লিখিত রূপ, যৌগের বা যৌগের একটা সংক্ষিপ্ত রূপ। যেমন দেখেন, আমরা অণু সম্পর্কে আমরা জানি যে অণু মানে কি, যে এক বা একাধিক পরমাণু মিলে কি একটা অণু গঠিত। তার মানে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। তাহলে আমরা যদি লিখি H2SO4, তাহলে সালফিউরিক অ্যাসিড, আমরা জানি এটা কি সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড কি একটা একটা যৌগ না, একটা মানে একটা অণু আর কি। তাহলে এই যে একটা অণুর একটা আণবিক ভর থাকে আর পরমাণুর পারমাণবিক ভর থাকে। এই যে H2SO4, এটার একটা ভর আছে না? পরমাণু যেমন আমরা জানি হাইড্রোজেন একটা পরমাণু, তার মানে এটা একটা পরমাণুই শুধু, এর একটা পারমাণবিক ভর আছে কত? 1। হিলিয়াম একটা মৌল বা এর বা পরমাণু, সেটার পারমাণবিক ভর কত? 4। লিথিয়াম একটা পরমাণু, সেই পরমাণুর পারমাণবিক ভর কত? 7। কিন্তু এটা একটা অণু, H2SO4 একটা অণু, কারণ এক বা একাধিক বিভিন্ন কি আছে মৌলিক পদার্থ একসাথে আছে। বা এটা একটা যৌগিক পদার্থের অণু বলা বা যৌগের অণু বলা চলে, এটা একটা যৌগের অণু। তাহলে এটারও একটা ভর আছে, সেটাই সেই ভরটাই কি আণবিক, আপেক্ষিক আণবিক ভর বা অণুর ভর আর কি। তাহলে পরমাণুর যদি পারমাণবিক ভর থাকে, তাহলে অণুর একটা ভর আছে, সেটা কি আপেক্ষিক আণবিক ভর। তাহলে আপেক্ষিক আণবিক ভর আমরা কেমনে নিতে? আমরা জানি যে হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি কত? 1। পারমাণবিক ভর আমরা জানি কত? 1। তাহলে 1 আমরা পারমাণবিক হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি, তাহলে সে তার সাথে কি করবো? 2 দিয়ে গুণ করবো, কারণ হাইড্রোজেন পরমাণু সেখানে কয়টা আছে? 2টা আছে। তারপর প্লাস সালফারের পারমাণবিক ভর আমরা জানি কত? 32। প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি কত? কত? 16 × 4। তাহলে দেখেন এই জায়গায় যদি হিসাব করেন, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে 2 একে 2 প্লাস 32 প্লাস 16 × 4, 16 দোকানে 32, 32 64। তাহলে এই জায়গায় 4 2 6, 6 2 8, 6 3 9, 98। তাহলে এই যে H2SO4 এর আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর কত? আপেক্ষিক আণবিক ভর, তাহলে এটার আপেক্ষিক আণবিক ভর কত? 98। এরকম করে আমরা আপেক্ষিক ভরও নির্ণয় করতে পারি। তারপরে আরেকটা জিনিস দেখা যায় যে, আমরা যদি কোনো একটি পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি দেওয়া থাকে, সেই জায়গায় যদি বলে যে এটার পারমাণবিক ভর কত, এটা তো বুঝতে পারছি, আপেক্ষিক আণবিক ভর আমরা বুঝতে পারলাম। যদি বলে যে
আমরা তো জানি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24। তাহলে যদি বলে যে ম্যাগনেসিয়ামে আমরা জানি কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের আমরা জানি ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত, 12। নিউট্রন সংখ্যা কত, 12। প্রোটন, নিউট্রন 12। তাহলে পারমাণবিক ভর সমান কত? পারমাণবিক ভর ইকুয়াল টু হোয়াট? তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? আমরা জানি যে পারমাণবিক ভর ইকুয়াল টু কি? আমরা জানি পারমাণবিক ভর হইল পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এখন বিষয় হলো যে একটি পরমাণুর প্রকৃত ভর, তার মানে এই ম্যাগনেসিয়ামের ভিতরে কয়টি প্রোটন আছে? 12টি প্রোটন, 12টি নিউট্রন আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে প্রোটন প্লাস নিউট্রনের ভর, পরমাণুর ভর ইকুয়াল টু কি? প্রোটন প্লাস নিউট্রনের ভর ইকুয়াল টু কত? অ্যাভোগাড্রো সংখ্যা। আর অ্যাভোগাড্রো সংখ্যা সমান আমরা জানি কি? 6.02 ইন্টু 10⁻23। আমরা কিছুক্ষণ আগে এই সূত্র লিখছিলাম যে পারমাণবিক ভর ইকুয়াল টু কি? একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে একটি প্রোটনের ভর, দেখেন প্রোটনের ভিতরে এরকম আমরা তো জানি যে এটা যদি একটা কি হয়, ম্যাগনেসিয়াম হয়, তাহলে ম্যাগনেসিয়ামের মানে ভিতরে কয়টি প্রোটন আছে? 12টি প্রোটন আছে, আর কি 12টি নিউট্রন আছে, আর বাইরে কি 12টি ইলেকট্রন আছে। এরকম দুইটি কক্ষপথে এরকম 12টি ইলেকট্রন করে, এই জায়গায় প্রথম কক্ষপথে থাকে 2টি, আর বাকিগুলা কি বাইরের কক্ষপথে থাকে। তাহলে কেন্দ্রে যেটা থাকে, কেন্দ্রে 12টি প্রোটন 12টি নিউট্রন থাকে। তাহলে এই ভরটা মানে এই যে প্রোটন আর নিউট্রনের ভরিত ভর সংখ্যা, এখন এই ভরটা হলো কি? মানে একটা প্রকৃত ভর আছে, কত ভর? প্রকৃত ভরটা কি? যেমন এই যে কেন্দ্রে কয়টি প্রোটন আছে? 12টি প্রোটন আছে, আর কি 12টি নিউট্রন আছে। তাহলে একটি প্রোটনের ভর কত? একটি প্রোটনের ভর আমরা জানি কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এর সাথে যেহেতু 12টি প্রোটন আছে, তাহলে 12টি প্রোটন 12টি এরকম দ্বারা গুণ করবো না, প্লাস এটা একটা ভর, কি 12টি প্রোটনের ভর। আবার আছে কি 12টি নিউট্রন আছে, 12টি নিউট্রনের ভর কত? 12 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24। তার মানে কত? 12টি নিউট্রন আছে। তাহলে এটার একটা ভর আছে 12টি। একটি নিউট্রনের ভর যদি থাকে, তাহলে 12টি এরকম নিউট্রনের ভর আছে। তাহলে এই দুটোর যোগফলই কি? একটা মানে কিসের ভর? একটা প্রকৃত ভর। কিসের প্রকৃত ভর? ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর শুধুমাত্র একটা, অনলি ওয়ান পরমাণু, বা মানে সিম্পল একটা পরমাণুর প্রকৃত ভর হলো কত? এটা। এখন বিষয় হলো যে এই যে 6.02 ইন্টু 10⁻24 টি কি আছে? পরমাণু আছে। সেই পরমাণু সরি এটা না, অ্যাভোগাড্রোর সংখ্যা না, এটা হবো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। 1/12 অংশ। এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত পাইছে? 1.66 ইন্টু 10⁻⁻24। 1.66 ইন্টু 10⁻⁻24। 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে এই ভরের তুলনায় এই যে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর সেটা কত গুণ ভারী, সেটা হলো কি? পারমাণবিক ভর। তাহলে এটা যদি আপনারা করেন, দেখবেন যে 24 এরকমের কাছাকাছি কিছু পাবেন। যদি আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি, 12 ইন্টু 1. কত? 673 ইন্টু 10⁻⁻24 প্লাস
12 into 1.67 1.675 to 10 to the power minus 24 এর মানটা কত আসে এত ডিভাইডেড বাই কত 1.66 into 10 to the power minus 24 24.20 24.20 তাহলে এটাকে আপনারা 24 এর সমান লিখতে পারেন। তাহলে এটা হলো কি ম্যাগনেসিয়ামের আপেক্ষিক আণবিক ভর। ম্যাগনেসিয়ামের কি আপেক্ষিক পারমাণবিক ভর। এইভাবেও ম্যাথটা দিতে পারে, তো তখন এইভাবে সলভ করবেন। তারপরে চলেন আমরা পরমাণুর মডেলে চলে যাই। ফোনের চার্জ কতটুকু আছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরমাণুর মডেলে। তো পরমাণুর মডেলে আসলে আলাদাভাবে বোঝার কিছু নাই, তবে তারপরেও একটু বুঝতে হবে যে আসলে পরমাণুর মডেল। তো পরমাণুর মডেলের ভিতরে আমরা অনেকেই জানি যে প্রথমে আমরা ডাল্টনের পরমাণুবাদ পড়েছি, যে তারপরে ডেমোক্রিটাস প্রথমে বলেছিল কি যে পরমাণু অবিভাজ্য বা পরমাণুকে আর কি ভাঙা যায় না, বা পরমাণুকে পরমাণু অবিভাজ্য, যার নাম দেওয়া হয় কি অ্যাটম। কিন্তু আস্তে আস্তে আমরা পরে পঞ্চদশ শতাব্দীর পরে আমরা জানতে পারলাম আস্তে আস্তে যে পরমাণু আসলে অবিভাজ্য নয়, পরমাণু আসলে বিভাজ্য। সেটা প্রথমেই কে করছে? রাদারফোর্ড। 1 নম্বর মডেল কি রাদারফোর্ড কত সালে? রাদারফোর্ড 1911 সালে সে কি করছে? আসলে পরমাণু যে অবিভাজ্য নয়, পরমাণু আসলে বিভাজ্য, সেটার জন্য কি পরীক্ষা করছে রাদারফোর্ড 1911 সালে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে। বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে সে কি পরমাণু অবিভাজ্য নয় বা পরমাণু কি বিভাজ্য সেটা করছে। এখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন রাদারফোর্ড করছে কি যে আসলে পরমাণু যে অবিভাজ্য তার প্রমাণটা সে দিছে আর কি, যে কিরকম সে এরকম একটা এরকম কি একটা আলফা কণা মানে কি? আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হলো কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে কি 2+, আর এটা হলো কি 4, হিলিয়ামের ভর 4 আর প্রোটন পারমাণবিক সংখ্যা কত? 2, সেটা আমরা জানি। এটা হলো কি আলফা কণা, এটাকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। সে একটা আলফা কণা নিছে, তারপরে এই জায়গায় একটা কি সোনার পাত নিছে, একদম একদম সোনার একটা কি শুধুমাত্র একটা পাত নিছে, সেই পাত নিছে। আর এই পাশে কি করছে? জিঙ্ক সালফেট একটা পর্দা নিছে। কি জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিছে। জিঙ্ক সালফাইড একটা পর্দা হলো কি অনুপ্রভা সৃষ্টিকারী। কি অনুপ্রভা সৃষ্টিকারী, সেটা ইন্টারমিডিয়েটে পড়বেন যে অনুপ্রভা সৃষ্টিকারী একটা পদার্থ। সেটা কি করে? যেমন আমরা অনেকেই যে একটা রিং পরি, যে মাঝে মাঝে যে রিংটা মোস্ট প্রবাবলি একটা হলো কি ওই মানে রোদে নিলে পরে আলো শোষণ করে রাখে, তারপরে কি অন্ধকারে নিয়ে গেলে সে আলোটা প্রকাশ হয়, এরকম রিং আছে। তারপরে ললিপপের নিচের অংশ একটা আছে, সে জায়গায় কি ওরকম দেখা যায়, আলো দেখা যায় আর কি। মানে এক জায়গায় আলোতে নিলে পরে সে আলোটা শোষণ করে রাখে, অন্ধকারে নিয়ে গেলে সেটা দেখা যায়। এরকম অনেক রিংও আমরা মাঝে মাঝে পড়ছি আর কি। তো সেরকম বিষয় হলো যে এই জায়গায় যখন একটা আলফা কণা যখন নিঃসরণ করছে, আমরা জানি মাঝখানে কি একটা নিউক্লিয়াস থাকে, ধনাত্মক একটাই। এটা আমরা সবাই জানি যে মাঝখানে একটা ধনাত্মক কোনো কিছু থাকে। সেটা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, যখন আবিষ্কার হয়েছে
সেই আলফা কণা পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে। তো যখন এই জায়গা থেকে আলফা কণা বিচ্ছুরণ করা হলো, তখন সে এদিকে যেগুলা গেছে, এদিকে তো বাইরের দিকে ইলেকট্রন থাকে, কিন্তু এই ইলেকট্রনের তুলনায় এই আলফা কণার ভর অনেক গুণ ভারী। হ্যাঁ, আলফা কণার ভর অনেক গুণ ভারী, যার কারণে এই ভারী থাকার কারণে এটা কি করছে, এটা ভেদ করে চলে গেছে, ইলেকট্রন তাকে বাধা সৃষ্টি করতে পারেনি। হ্যাঁ, এই জায়গায় থেকে যতগুলা গেছে ঠিক এইভাবে চলে গেছে, এভাবে চলে গেছে। এবং যখনই এই জায়গায় মানে গেছে, এটাও ধনাত্মক, এটাও ভিতরে আমরা জানি কি নিউক্লিয়াসের ভিতরে কি ধনাত্মক পরমাণু থাকে বা ধনাত্মক চার্জ থাকে। তাহলে ধনাত্মক চার্জ যদি থাকে, তাহলে এই জায়গায় ধনাত্মক চার্জ একটা বিকর্ষণ করে এদিকে বিকর্ষণ করলে এদিকে চলে যায়। যখন চলে যায়, তখন এই জায়গায় একটা কি তৈরি হয়, একটা আরো যদি উপরের দিকে নেই, এরকম বিভিন্ন ওই কালারিং কোনো কিছু বা একটা পেপার বা জিঙ্ক সালফেট যে একটা অনুপ্রভা সৃষ্টিকারী, তার মানে ওরকম একটা বোঝা যায় যে এদিক দিয়ে কোনো কিছু গেছে, মানে এদিকে একটা লাইটের মতো অংশ এরকম দেখা যায় আর কি। তো বিষয় হলো যে এদিকে যেগুলো গেছে এরকম বিকর্ষণ করে এদিকে চলে গেছে, এরকম এদিকে গেছে এদিকে চলে গেছে, আবার যেগুলো সোজা গেছে সেগুলো সোজা চলে গেছে। কিন্তু এদিক থেকে একটা কণা যখনই আলফা কণা এদিকে যাইতে গেছে, তখন এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা ধনাত্মকটা, সেটা কি সরাসরি বিকর্ষণ করছে। আমরা জানি পজিটিভকে বিকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে তাহলে এই জায়গায় সরাসরি এই কণাটা কত, প্রায় মোটামুটি 20,000-এর মধ্যে একটি কণা কি ফেরত আসে, 20,000-এর মধ্যে একটি কণা ঠিক বিপরীতে ফেরত আসে। আর এই যে সোনার পাত, এই সোনার পাতের যে একটা প্রস্থ আছে বা পুরুত্ব আছে, সেটা কত, 0. সেটা পুরুত্বটা কত এটা মনে রাখতে পারেন। পুরুত্ব হলো কত, 0.0004 সেন্টিমিটার, 0.0004 সেন্টিমিটার। ঠিক আছে। আর এই যে 99% আলফা কণা কি, এটা ভেদ করে চলে যায়। শুধুমাত্র 1% আলফা কণা, যেটার সংখ্যা কত, মানে সাংখ্যিক মান কত, 20,000-এর মধ্যে একটি কণা কি হয়, এইভাবে ফেরত আসে। যার মানে বোঝা গেল যে এই ভিতরে এমন একটি কোনো কিছু আছে যা কি হয়, এই আলফা কণা বা ধনাত্মক কোনো কিছুকে বাধা সৃষ্টি করে, যার পরে সেই জায়গায় থেকে সে নাম দিলেন কি, একটা পরমাণুকে আসলে অবিভাজ্য নয়, পরমাণু আসলে বিভাজ্য, তার কেন্দ্রে কি আছে, নাম দিলেন নিউক্লিয়াস। এবং কি বিভিন্ন বললেন যে বিভিন্ন ধরনের কয়েকটি মতবাদ দিলেন যে পরমাণুর কি বাইরের মানে বেশিরভাগ অংশ ফাঁকা, কারণ কি এর ভিতর দিয়ে আলফা কণা চলে গেছে, বেশিরভাগ অংশ ফাঁকা, এবং কেন্দ্রে কি একটি সকল ভর মানে কেন্দ্রীভূত আছে, যার নাম দিলেন কি, নিউক্লিয়াস। তারপরে দেখলেন যে ইলেকট্রন ইলেকট্রন কি এর চারদিকে ঘুরে, যার কারণে তিনি সোলার সিস্টেম মডেলের বা সৌরজগতের সাথে তুলনা করলেন যে ইলেকট্রন যেহেতু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ, যার কারণে কি এটা একটা সৌরজগতের, যে আমরা পৃথিবী যেভাবে সূর্যের চারদিকে ঘুরতেছে, যার কারণে সে সৌরজগতের সাথে সেটা তুলনা করলেন যে পৃথিবী যেভাবে মানে সূর্যের চারদিকে ঘুরে, কেন্দ্র করে ঘুরে, ইলেকট্রনও কি এই প্রোটনের বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, যার কারণে এটা তিনি সোলার সিস্টেম সৌরজগতের সাথে তুলনা করলেন, যার জন্য রাদারফোর্ডের আরেকটি নাম হলো কি, সোলার সিস্টেম মডেল। যার জন্য আরেকটি নাম হলো কি, সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। কিন্তু রাদারফোর্ডের আরেকটি বিষয় হলো যে এই ইলেকট্রনটি এই কেন্দ্র করে ঘুরতেছে, কারণ কি ইলেকট্রন এই একটা কি কেন্দ্রমুখী আকর্ষণ বল, এই যে
যে পজিটিভ চার্জ নেগেটিভ, একটা ইলেকট্রন আমরা জানি নেগেটিভ, এটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, সে একটা বল। আরেকটা বল হলো কেন্দ্র বিমুখী বল। এই দুটো সমান, যার কারণে কি ইলেকট্রন একটি ইলেকট্রন আসলে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। কিন্তু তিনি আসলে কি কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেননি, তিনি শুধু বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, এবং শুধুমাত্র একটি ইলেকট্রনের ক্ষেত্রে বলছে, অন্যান্য একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে বলে নাই, যার কারণে তার কি বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। আপনারা জানেন বিভিন্ন সীমাবদ্ধতা, তার মধ্যে ম্যাক্সওয়েল আবার সেই সময় একজন রসায়নবিদ, তো তিনি চিন্তা করতেছেন যে ইলেকট্রন, সে তো তখনও পর্যন্ত কক্ষপথ আবিষ্কার হয়নি, যার কারণে তিনি আবার লক্ষ্য করলেন যে কোনো কিছু যদি চলতে থাকে, যেমন আমরা গাড়ি যখন ইঞ্জিন চলতে থাকে, ইঞ্জিনের একটা শেষ পর্যন্ত একটা কর্মদক্ষতা হ্রাস পায়, যার ফলে সে কি হারাইতে হারাইতে এক প্রকারে কি ইঞ্জিন দুর্বল হয়ে যায়, এবং কি এক পর্যায়ে তার শক্তি হারিয়ে ফেলে আর কি। তো বিষয় হলো যে ইলেকট্রন যে এইভাবে ঘুরতে ঘুরতে তো নিশ্চিত তার কি হবে, শক্তি হারাবে, শক্তি হারাইতে হারাইতে কি হবে, এক প্রকার এরকম ঘুরে কেন্দ্রে বা নিউক্লিয়াসে পতিত হবে। আর নিউক্লিয়াসে পতিত হলে তো পুরা মানে পরমাণুর অস্তিত্বই থাকে না। তো ম্যাক্সওয়েলের সূত্র বা ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল আসলে ভুল প্রমাণিত হয় এবং ভুল হয়। কিন্তু আসলে আসলে এরকমটি ঘটে না, যার ফলে বিজ্ঞানী নিলস বোর বা রসায়নবিদ নিলস বোর কি করে, তার নতুন একটি পরমাণুবাদ দেয়, যার নাম কি বোর পরমাণুবাদ বা বোর পরমাণু মডেল। সেটা কত সালে? 1913 সালে সে কি করে, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সংশোধন আনে। সে সংশোধন দিয়ে করে কি, যে তিনটি পয়েন্টে সংশোধন দেয়। সেটা হলো কি, সেটা হলো এক নম্বর হলো কক্ষপথ সম্পর্কিত মতবাদ। কক্ষপথ সম্পর্কিত মতবাদ। তো কক্ষপথ, আগে তো রাদারফোর্ড তো কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি, কিন্তু নিলস বোর কি করছে, একটা কক্ষপথ সম্পর্কে কত সালে? 1913 সালে নিলস বোর সে কি করছে, কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে। আর কক্ষপথ সম্পর্কিত যখনই ধারণা দিছে, তখনই সে ম্যাক্সওয়েলের তত্ত্বটা আবার ভিনিশ হয়ে গেছে বা ভুল প্রমাণিত হয়েছে। যেমন সে প্রথমে কক্ষপথ সম্পর্কে ধারণা নিছে যে কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, এবং কি ইলেকট্রন একটা স্থির কি কক্ষপথে ঘূর্ণমান থাকে, এবং এই যে শক্তি, এই শক্তির একটা নির্দিষ্ট পরিমাণ কি, প্রত্যেকটা মানে শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে, সেই শক্তিতে কি ইলেকট্রন ঘোরাফেরা করে। সে কি আসলে ঘুরে ঘুরে কেন্দ্রতে কখনোই পতিত হবে না, একটি স্থির কক্ষপথে ঘুরে, যার নাম হলো কি শেল বা শক্তি স্তর। হ্যাঁ, এগুলাতে নাম দেন শেল বা শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ। এগুলা সব কি একই, সেম। অরবিট বা কক্ষপথ, এগুলাতে নাম দেন। তো এগুলা কি তো এরকম অসংখ্য, কিন্তু একটা পরমাণুতে বা একটা মৌলের যে পরমাণু আছে, সেটা মানে পরমাণুর ভেতরে এরকম অনেকগুলা কি অসংখ্য, যদি কোশ্চেন করা হয় যে পরমাণুতে কতটি কক্ষপথ রয়েছে, অ্যান্সার কিন্তু হবে অসংখ্য। যদি বলা হয় আবিষ্কৃত হয়েছে কয়টি, আবিষ্কৃত কক্ষপথ কতটি, তাহলে অ্যান্সার হবে কক্ষপথ কতটি, তখন অ্যান্সার হবে কি 7টি। কিন্তু যদি বলে যে পরমাণুতে কতটি কক্ষপথ আছে, তাহলে কি কিন্তু অ্যান্সার হবে কিন্তু অসংখ্য। কারণ হলো এই কক্ষপথ গুলা কত পরিমাণ আছে, সেটা আসলে হিসাব, অসংখ্য পরিমাণ কক্ষপথ আছে। কথা বোঝা গেছে? কিন্তু 7টি, এটা কি এনডিসি তে কোশ্চেন আসতে পারে, এনডিসি তে। তাহলে অ্যান্সার কত হবে? 7টি। আবিষ্কৃত বললে 7টি বলা হবে।
এখন হলো বিলো এই যে শেল আছে সেগুলাকে একটি কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক পূর্ণ সংখ্যা যদি n ইকুয়াল টু 1 হয়, n ইকুয়াল মানে প্রথম কক্ষপথ n ইকুয়াল টু 1, আর এটা কত 2 নাম্বার কক্ষপথ, এটা 3 নাম্বার, এরকম করে আস্তে আস্তে। তাহলে n ইকুয়াল টু 1 হলে নাম দেওয়া হয় কি k, n ইকুয়াল টু 2 দেওয়া হলে নাম হলো কি kl, n ইকুয়াল টু 3 হলে m, n ইকুয়াল টু 4 হলে n, n ইকুয়াল টু 5 হলে o, n ইকুয়াল টু 6 হলে p, n ইকুয়াল টু 7 হলে q। তো এইগুলা কি 7টা যে আবিষ্কৃত হয়েছে, আমি বললাম যে 7টা হলো কি কে এল এম এন ও পি কিউ। তাহলে এটা হলো কক্ষপথ সম্পর্কিত মতবাদ। 2 নাম্বার হলো কি কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ, আমরা জানি কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদ দিছে সেটা হলো কি এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এখন এইচ হলো কি একটা প্লাঙ্ক ধ্রুবক, কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেটা মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তাহলে এই যে এমবিআর আসলে কি, এমবিআর হলো যখন একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরে তখন হলো এই এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো কি এই জায়গায় একটা ইলেকট্রন এইভাবে ঘুরতেছে, তাহলে এইদিকে যে একটা বেগ আছে কৌণিক বেগ, সেটা কি কৌণিক বেগ, আর এটা কি ব্যাসার্ধ, আর হলো এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলে তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে এটা হলো কৌণিক বেগ, হ্যাঁ কৌণিক বেগ, আর হলো কি আর হলো তার সাথে কি ভরগুণ হলে সেটা কি কৌণিক ভরবেগ। ইন্টারমিডিয়েটে পড়বেন একটা কৌণিক ভরবেগের একটা সূত্র আছে এম ভি আর, এল ইকুয়াল টু এম ভি আর, আর এল দ্বারা কি বোঝায় কৌণিক ভরবেগ, কি কৌণিক ভরবেগ। আপাতত এই পর্যন্ত মনে রাখেন, আরো বড় হইলে আরো অনেক কিছু জানতে পারবে। আর সবসময় এই জায়গায় ম্যাথটা করবেন কি এই ভরটা সবসময় কেজিতে নিয়ে করতে হবে, কেজিতে নিয়ে করতে হবে, মাস্ট মনে রাখবেন যে এই ভরটা কি কেজিতে নিয়ে করতে হবে, মানে ইলেকট্রনের ভরটা কেজিতে নিয়ে করতে হবে। এখন আরেকটা লাস্ট ফল যে আছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। এখন 3 নাম্বার যে মতবাদটা শক্তির শোষণ ও বিকিরণ, শোষণ বিকিরণ সম্পর্কিত মতবাদ। তাহলে এই মতবাদে আসলে ইলেকট্রন যে শোষণ, আগে তো কোনো কিছু বলা হয়নি যে ইলেকট্রন আসলে কি হয়, শক্তি শোষণ করে বা বিকিরণ করে এরকম কিছু, বা কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। কিন্তু রাদারফোর্ড বা বোর মডেল করছে কি যে শক্তি আসলে কি শোষণ হয় বিকিরণ হয়। যেমন যখন ইলেকট্রন এরকম থাকবে এরকম কক্ষপথ ইলেকট্রন থাকে, তো এই জায়গায় একটা ইলেকট্রন থাকলে যখন আমরা যদি তাপ দেই তখন ইলেকট্রন কি হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, বা দ্বিতীয় মানে প্রথম শক্তি স্তরে যে শক্তি সে শক্তি গ্রহণ করে দ্বিতীয় শক্তি স্তরে আসবে। তাহলে কি এটা কি তাপ গ্রহণ হয়েছে, তাহলে কি হয়েছে তাপ শোষণ হয়েছে, তাহলে এটা কি শোষণ। আর যদি ইলেকট্রন যদি এরকম থাকে বা যদি শক্তি হ্রাস পায়, হ্যাঁ তাহলে ইলেকট্রন কি হবে এই জায়গায় ইলেকট্রন শক্তি হ্রাস পেয়ে এই জায়গায় আসবে। তাহলে এই জায়গায় আসলে যে শক্তি হ্রাস হয়েছে সেটা কি তরঙ্গ আকারে শক্তি কি বিকিরণ হবে, বিকিরণ। তাহলে শক্তির বিকিরণ, একটা হলো শোষণ আর একটা হলো কি শক্তির বিকিরণ। তাহলে এই দুটার মান কি ডেল ই এনার্জির মান কত E2 মাইনাস E1। এই ক্ষেত্রেও E2 মাইনাস ডেল ই সমান কি E2 মাইনাস E1। এখন 3 নম্বরে আরেকটু বিষয় হলো যে যখন আমরা এইটুক মুছাই দিই কক্ষপথ সম্পর্কিত মতবাদ, আর হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ আমরা বুঝতে পারছি। এখন হলো যে আমরা সৌরজগৎ থেকে যে আমরা শক্তি মানে সৌরজগৎ আমরা জানি শক্তির প্রধান উৎস কি সূর্য, শক্তির প্রধান উৎস সূর্য। তখন এই যে সূর্য মামা, এই সূর্য থেকে যখন শক্তি আসে তখন কি এরকম ফোটন বা ফোটন কণা কি প্যাকেজ আকারে আসে, কি এগুলা কি ফোটন কণা। আমরা জানি যে মানে এই সূর্য জগৎ থেকে মানে সূর্য থেকে যে কণা আসে সেটা কি ফোটন কণা। এই ফোটন কণা কি আছে প্যাকেট বা প্যাকেজ আকারে থাকে, প্যাকেট বা প্যাকেজ আকারে আসে।
তো এই যে যে তরঙ্গ আকারে সরি একটা তরঙ্গ আকারে আসে, তো সেটা কি একটা ম্যাক্স প্ল্যাঙ্ক বা একটা নির্দিষ্ট শক্তিগুচ্ছ প্যাকেজ বা শক্তিগুচ্ছ আকারে আসে, কি শক্তি গুচ্ছ আকারে পৃথিবীতে আসে। তো ম্যাক্স প্ল্যাঙ্ক যে কোয়ান্টাম তত্ত্ব দিছে, সেই কোয়ান্টাম তত্ত্ব কি এই ফোটনের যে শক্তি আছে, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্ক বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কত 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব দেন, 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব দেন। সেই কোয়ান্টাম তত্ত্বে বলা আছে যে কি ফোটন শক্তি বা ফোটন কণার যে শক্তি, এই ফোটন কণা যে আসে সেই শক্তি বা ফোটনের শক্তি সমানুপাতিক কি কম্পাঙ্ক, কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? আমরা জানি যে প্রত্যেক সেকেন্ডে কতগুলা কি কম্পন দেয়, সেটা কি কম্পাঙ্ক। তাহলে এই জায়গায় যে ফোটনের শক্তি সেটা কি ই সমানুপাতিক মিউ, ই সমানুপাতিক মিউ। এখন আমরা জানি যে শব্দের বা তরঙ্গ, যেহেতু এটা একটা তরঙ্গ আর কি, ফোটন কণা একটা তরঙ্গ। তো আমরা জানি যে তরঙ্গের বা শব্দের বেগ সমান কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা শব্দ তরঙ্গ এই অধ্যায় পড়বো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন দেখেন, যেহেতু এটা একটা কি আলো, আলো না মানে যে যে সূর্য জগতে যেটা আসে শক্তি আকারে, সেটা কি আলো আসে না? আলোই তো আসে। তাহলে আলো সমান আলোর বেগ, তাহলে আলোর কি বেগ কি আমরা জানি সি সমান কি কম্পাঙ্ক হলো কি কম্পাঙ্ক আমরা কি ধরছি নিউ ধরছি না? তাহলে এটা কি নিউ। আর ল্যামডা মানে কি? ল্যামডা মানে ল্যাম্বা তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আমরা যদি এরকম বলি যে এইভাবে যদি একটা তরঙ্গ যায়, তাহলে এইটুক দূরত্ব যেটা অতিক্রম করছে সেটা কি ল্যামডা। এই পয়েন্টে যতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা হলো ল্যাম্বা। আর একটা বেগ আছে সেটা হলো কি ভি। আর এক সেকেন্ডে কতটি, এক সেকেন্ডে কয়টি কম্পাঙ্ক তৈরি করছে? একটি কম্পাঙ্ক তৈরি করছে। তো যার কারণে তার কম্পাঙ্ক একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। যদি এক সেকেন্ডে যদি দুইটা, এক সেকেন্ডে যদি কি করে দুইটা মানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, সেটা কি তাহলে তার কম্পাঙ্ক কত 2। তো তাহলে এই জায়গায় যে আলোর বেগ, তাহলে সি ইকুয়াল টু কি মিউ ল্যামডা। তাহলে এই জায়গা থেকে আমরা মিউ সমান কি লিখতে পারি? সি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে মিউ সমান কি সি বাই ল্যামডা। তাহলে এই জায়গায় আমরা জানি সমানুপাতিক তুলে একটা কি দিতে হয়, ধ্রুবক দিতে হয়। তাহলে ই সমান কি ইস নিউ। এখন ই সমান কি ইস ইন্টু নিউ সমান কি সি বাই ল্যামডা। এই জায়গা থেকে সূত্র পাই কি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই জায়গা থেকে সূত্র পাই সমান কি এইচ সি বাই ল্যামডা। এখন এই যে শক্তিটা, এই যে ইলেকট্রনের ভিতরে এই যে শক্তি শোষণ হইতেছে, বিকিরণ হইতেছে, তাহলে এই যে শক্তিটা আছে ই টু মাইনাস ই ওয়ান, সেটাই কি এইচ সি বাই ল্যামডা। কারণ কি ইলেকট্রন আসলে কি ওয়ান কাইন্ড অফ কি ইলেকট্রন একটা তরঙ্গ। ইলেকট্রন কি তরঙ্গ আকারে থাকতে পারে, কণা আকারেও থাকতে পারে। তাহলে এই জায়গা থেকে যখন কি করতেছে শক্তি বিকিরণ করতেছে, তখন কি তরঙ্গ আকারে কি করতেছে শক্তি বিকিরণ করতেছে। সেই শক্তির মান কত? এই জায়গা থেকে আমরা লিখতে পারি ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু কি ইসি বাই ল্যামডা। সেই শক্তির পরিমাণ কত? ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু কত ইসি বাই ল্যামডা। এই জায়গা থেকে ম্যাথ আসে, বা এই জায়গা থেকে কি করতে হয় ম্যাথ থাকে। এই দুইটা সূত্র থেকে কি আসে ম্যাথ আসে। তো এটা হলো আপাতত বিষয় আর কি পরমাণুর মডেলের। যে এ পর্যন্ত পড়লে তারপরে আমরা যদি এরপরে যদি যাই, এরপরে আমরা জানি যে এরপরের টপিকসটা হলো কি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এরপরের টপিকসটা হলো কি শক্তি স্তরে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা প্রথমেই আমরা জানি যে পরমাণু মানে কি। পরমাণু হলো কি কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস আর বাইরে থাকবে কি ইলেকট্রন।
এখন এটা হলো কি একটা পরমাণু। এখন এই পরমাণুর যে ইলেকট্রন আছে, এদিক যে ইলেকট্রন গুলা বিরাজ করতেছে, এই ইলেকট্রন গুলার আমরা বিন্যাস জানি যে যদি বলি পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মাস জানতে হবে। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এখন আমরা ছোটবেলা পারমাণবিক সংখ্যা জনকে ইলেকট্রন বিন্যাস করছি। যদি বলি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখছি যে 2, প্রথম কক্ষপথে 2টা থাকে, দ্বিতীয় কক্ষপথে 1টা। লিথিয়ামের পরে কি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি এইভাবে যে কি 2,2, তার মানে প্রথম কক্ষপথে থাকে কয়টা? এটা যদি প্রথম কক্ষ থাকে তাহলে এই কক্ষপথে 2টা ইলেকট্রন, আর বাকি সেকেন্ড কক্ষপথে কয়টা? 2টা ইলেকট্রন থাকে। তাহলে এটা কি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, কি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখন আমরা বড় হয়েছি, এখন তো আর এইভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় না। সে জায়গায় ইলেকট্রন বিন্যাসগুলো আপনারা জানেন যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করি যে 1s2, যদি লিথিয়ামের কত 3 হলে তাহলে আমরা এইভাবে করি 1s2 2s1। আসলে বিষয় হলো এই জায়গায় এস এস এগুলা কি আসলো, এটা হলো মূল বিষয়। চলেন শুরু করি তাহলে। এই এস আর এস এগুলো হলো কি উপশক্তি স্তর, কি উপশক্তি স্তর। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা শক্তি স্তর সম্পর্কে তো তখন ধারণা জানলাম যে শক্তি স্তর হইলো এই 1 নাম্বার, এটা 1 নাম্বার কি শক্তি স্তর, এটা কি 2 নাম্বার শক্তি স্তর। কিন্তু এই যে এর সাথে এস আছে এগুলো কি উপশক্তি স্তর। এখন আমার উপশক্তি স্তর সম্পর্কে কি 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 নিতে হবে, ধারণা নিতে হবে উপশক্তি স্তরটা আসলে কি। চলেন এখন আমরা এসএসসি লেভেলে যতটুকু আলোচনা করব, এর সাথে এই ভিডিওর সাথে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি আরেকটা ভিডিও করে দেবো, সেটা হলো এইচএসসি লেভেলের আর কি পড়াশোনা, যেটাকে বলে কোয়ান্টাম সংখ্যা। এই বিষয়টা বুঝতে গেলে আমাকে প্রথমে কি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে। বিষয় হলো এই এস গুলা আসলে কি। আসলে আমরা জানি কি যে পরমাণু, আমরা ছোটবেলা থেকে শিখছি যে পরমাণু আসলে কিভাবে ঘুরে। পরমাণু আসলে এইভাবে শক্তি স্তরে, এটা যদি প্রথম শক্তি স্তর হয়, এটা যদি কে শক্তি স্তরে হয়, কে শক্তি স্তরে হয়, তাহলে ইলেকট্রনটা কি আসলে এই 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 কক্ষপথে ঘুরে। ধরেন একটা ইলেকট্রন কি এইভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। হ্যাঁ, আসলে কি আপনার কাছে এমন কি যে আমরা ছোটবেলায় শিখি যে ইলেকট্রন আসলে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু আসলে কি এই বৃত্তাকার কক্ষপথে ঘুরে? আসলে কিন্তু ঘুরে না, বা এই পরিধিতেই ঘুরে, এরকম করে স্পেসিফিক ভাবে বলতে পারবেন? এবং কি এটা বলা কি ঠিক হবে? কিন্তু এই বৃত্তাকার পথে ঘোরার পসিবিলিটি কি বেশি, বৃত্তাকার পথে ঘোরার পসিবিলিটি বেশি, কিন্তু আসলে কি এইভাবে ঘুরে? না, ঘুরে না। মানে ইলেকট্রন আসলে মূলত এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের কি এই পরমাণুর কক্ষপথ ওয়ান কাইন্ড অফ কি ফুটবলের মতো, মানে এর একটা ফুটবলের মতো চলাফেরা, মানে ঘুরে আর কি। যে এইভাবে ঘুরতে পারে, আবার কি ফুটবলে তো চারদিকে কি গোলক আকৃতির এরকম থাকে, তাহলে এইভাবে তো ঘুরতে পারে। মাঝখানে কি প্লাস না, ধনাত্মক না, সে তো এইভাবে ঘুরতে পারে নাকি? এইভাবে ঘুরতে পারে। স্পেসিফিক ভাবে শুধু কি পরিধি, মানে এরকম গোলাকার পৃষ্ঠে এরকম ঘুরবে না, এরকম করেও তো ঘুরতে পারে। ফুটবলের কি এরকম থাকে না, এরকম ফুটবল থাকে। এখন এইভাবেও ঘুরতে পারে, আবার কি এইভাবেও ঘুরতে পারে, এই যে এইভাবেও, মানে এইভাবে এইভাবে আর কি। মানে একটা তো এইভাবে, আরেকটা হলো কি এইভাবে করতে পারে। হ্যাঁ, সেটারও কি আছে। তার মানে কি এই গোলকটা আসলে কি 3 ডাইমেনশনাল, কি 3 ডাইমেনশনাল ইলেকট্রন আসলে কি 3 ডাইমেনশনাল ঘুরতে পারে। তার মানে আসলে এই বিষয়টা জানার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বা যে স্পেসিফিকলি ইলেকট্রন আসলে কোন জায়গায় ঘুরতেছে সেটা জানার জন্য আমাদের অরবিটাল এবং উপশক্তি স্তর সম্পর্কে ধারণা নিতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কিভাবে ঘুরে, দ্বিতীয় কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথে আমরা জানি যে একটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান কি 2n²।
মানে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, তাহলে 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে কত? বা তার মানে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টি? 8টি। কয়টি? তার মানে এখন এই 8টি ইলেকট্রন কি এই 2 নম্বর, এটা যদি 2 নম্বর কক্ষপথ হয়, তাহলে 8টি ইলেকট্রন কি এই 2 নম্বর কক্ষপথেই ঘুরে? মানে এই 2 নম্বর ইলেকট্রনেই মানে কক্ষপথে ঘুরে। এইভাবে দুইটা আমরা যে ছোটবেলা পড়ছি, এইভাবে দেখাইছি যে ইনো দুইটা আছে, ইনো দুইটা আছে। হ্যাঁ, ধরেন যে কোনো পরমাণুর 8টি ইলেকট্রন যদি তৃতীয় শক্তি স্তরে থাকে, তাহলে কি এইভাবে ঘুরে? আসলে কিন্তু এইভাবে ঘুরে না। কিভাবে ঘুরে? দুইটা ইলেকট্রন ঘুরে এলো কি এই বৃত্তাকার পথে, এই যেরকম, ঠিক এরকম। আমি যদি একটু কালারিং পেন দিয়ে দেখাই, যে আসলে এটা একটু মুছাই দিই। ধরেন দুইটা ইলেকট্রন কি এটা ধরেন 2 নাম্বার শক্তি স্তর, এন্ড দুইটা ইলেকট্রন কি এইভাবে ঘুরতেছে আর কি। এই জায়গায় একটা ইলেকট্রন ধরেন আর এই জায়গায় একটা ইলেকট্রন ধরেন, তাহলে দুইটা ইলেকট্রন এইভাবে ঘুরতেছে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে আর যে বাকি 6টা ইলেকট্রন সেটা পাবো কোন জায়গায়? সেটাও কি এই কক্ষপথে পাবো না? তখন আমরা অরবিটালে যাব। কি? অরবিটাল। সে জায়গা তখন যে মানে ইলেকট্রন গুলা পাওয়ার সম্ভাবনা কোন জায়গায় সেটা কি? দেখেন, আমরা যদি এই বরাবর যাই, এই বরাবর একটা কি আমরা জানি এই 3টা অক্ষ আছে, একটা কি px বা অরবিটাল আছে, px py pz। স্পেসিক্যালি এই px py pz এ ইলেকট্রন গুলা কি পাওয়ার সম্ভাবনা আছে। যেমন বললাম কি, এই যে এইভাবে ফুটবলের মতো এরকম করে ঘুরতে পারে ইলেকট্রন, আবার এইভাবে ঘুরতে পারে। দেখেন 3 ডাইমেনশনাল, মানে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। কারণ আমরা অক্ষ তো জানি, এই যে 3টা অক্ষ, এই জায়গায় লক্ষ্য করেন। এই কিনারে লক্ষ্য করেন যে এরকম এদিকে যদি x অক্ষ হয়, এদিকে যদি x অক্ষ হয়, এদিকে y অক্ষ, আর এই দুই অক্ষের বরাবর সোজা উপরের দিকে কি z অক্ষ। সোজা উপরে কি z অক্ষ। এটা যদি x অক্ষ হয়, এটা x অক্ষ হইলে এটা y অক্ষ, আর এই অক্ষের দুইটা অক্ষের সাথে সরা লম্বালম্বি কি এটা হলো z অক্ষ। কারণ হলো প্রত্যেকটা অক্ষ কি মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা অক্ষের মাঝখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো ঠিক সেম ভাবে ইলেকট্রন আসলে ঠিক এরকম ভাবে করতে পারে যে ইলেকট্রন আসলে ঠিক এই যে স্পেসিফিকলি এই x অক্ষ বরাবরও থাকতে পারে, এরকম x অক্ষ থাকতে পারে, যেটাকে বলা হয় কি px। হ্যাঁ, যদি এরকম যদি এরকম y অক্ষ বরাবর থাকে, এরকম y অক্ষ বরাবর থাকে, তখন সেটা কি py। আরেকটা কি, আরেকটা আমরা জানি সেটা হলো কি, মানে এই দিকে এটা কি জেড অক্ষ। এই যে ঠিক এরকম লম্ব বরাবর, দুইটা অক্ষ থেকে লম্ব বরাবর। তার মানে এই যে এই ইলেকট্রন কি থাকতে পারে, এই এই যে এই জায়গায় একটা ইলেকট্রন এইভাবে ঘুরতে পারে, এই জায়গায় একটা ইলেকট্রন, মানে এইভাবে দুইটা ইলেকট্রন থাকতে পারে। আর দুইটা ইলেকট্রন কি, আর দুইটা ইলেকট্রন এই পজিশনে করতে পারে, ওয়াই অক্ষ পজিশনে, এরকম এই পজিশনে। আর আর দুইটা কি, আর দুইটা এইভাবে করতে পারে, এইভাবে করতে পারে, জেড অক্ষ পরে করতে পারে, যেটা কি, যেটাকে বলা হয় কি পিজেড। তার মানে দুইটা কি, দুইটা ইলেকট্রন কালো কালার দিয়ে দুইটা ইলেকট্রন কি বৃত্তাকার কক্ষপথে করতেছে। কারণ কি, যদি আমরা বলি এস অরবিটালে, দুইটা ইলেকট্রন এস অরবিটালে ঘুরতেছে, আর বাকিগুলা কি পিএক্স পিওয়াই পিজেড। তাহলে এই জায়গায় ঘুরতেছে কয়টা? দুইটা। এই জায়গায় কয়টা ঘুরতেছে? দুইটা। আর এই জায়গায় কয়টা ঘুরতেছে? দুইটা। তার মানে এই এই যে বৃত্ত আছে, বা আমরা জানি ছোটবেলা শুধু পড়ছি কি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে। আসলে কি বৃত্তাকার কক্ষপথে ঘুরে ইলেকট্রন না, বৃত্তাকার ইলেকট্রনে মানে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু তার মাঝে আবার স্পেসিফিকলি কোনো নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন মানে পাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে বলে কি অরবিটাল। তো আমাদের এই উপশক্তি স্তর এবং কি অরবিটাল সম্পর্কে
ধারণা নিতে হবে। তো এই উপশক্তি স্তর অরবিটাল সম্পর্কে আমরা এখন জানবো। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে কক্ষপথ আছে টোটাল কয়টি? 7টি মানে যেরকম কক্ষপথ আছে কয়টি? 7টি কক্ষ মধ্যে আবার উপশক্তি স্তর আছে। কি উপশক্তি স্তর? সেটা কি? এস উপশক্তি স্তর। তার মানে আমরা বলি প্রথমেই জানি আমরা আবিষ্কৃত কক্ষপথ কয়টি? কক্ষপথ 7টি কক্ষপথ থাকে। এই 7টি কক্ষপথের ভিতরে আবার উপশক্তি স্তর আছে। কয়টি? উপশক্তি স্তর আছে। যেমন ওই যে পি এক্স পি ওয়াই পি জেড যে বললাম, সেটা হলো কি? পি উপশক্তি স্তরের অরবিটাল। পি উপশক্তি স্তরের অরবিটাল। পি উপশক্তি স্তরের অরবিটাল। তাহলে অরবিটাল আছে, উপশক্তি স্তর আছে কয়টি? 4টি। যেটা কি? যেগুলা কি? এসপি ডিএফ। এসপি ডিএফ। এই উপশক্তি স্তরের ভিতরে আবার কি থাকে? অরবিটাল থাকে। কি থাকে? এই উপশক্তি স্তরের ভিতরে আবার কি থাকে? অরবিটাল থাকে। আর এই অরবিটালে, একটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে। সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। তার মানে এই অরবিটালের ভিতরে কি থাকে? ইলেকট্রন। তার মানে স্পেসিফিকলি ভাবে ইলেকট্রনের যে আইডেন্টিফিকেশন, পরমাণুতে ইলেকট্রনের আইডেন্টিফিকেশন হলো কি? এই পরমাণুতে কি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে হলে তোমার কি করতে হবে? মানে বা কোয়ান্টাম যে সংখ্যা আছে সেটা দ্বারা আসলে কি কি বোঝায়? যে পরমাণুতে আসলে ইলেকট্রনটা কোন জায়গায় আছে, স্পেসিফিক্যালি কোন জায়গায় আছে সেই অনুযায়ী বিন্যাস করা। তাহলে এই যে যে উপশক্তি স্তর কয়টা আছে? 4টা। যে 4টার ভিতরে অরবিটাল, যেমন এস অরবিটাল আছে কয়টি? এই যে আমরা জানি উপশক্তি স্তর কয়টা থাকলো? এস পি, তারপর কি? ডি এফ। এই 4টি উপশক্তি স্তরে আবার কি? অরবিটাল। উপশক্তি স্তরে কি আবার অরবিটাল আছে? এই এস উপশক্তি স্তরের অরবিটাল হলো কি? একটি। কয়টি? একটি। পি উপশক্তি স্তর হলো কি? 3টি। ডি এর উপশক্তি স্তর হলো 5টি। আর এফ এর উপশক্তি স্তর কত? 14টি। কতটি? 14টি। এই এস এর একটা উপশক্তি স্তর অরবিটাল, সেটা হলো কি? এটা হলো উপশক্তি স্তর। কি? উপশক্তি স্তর। আর এগুলো কি? অরবিটাল। এস এর একটি মাত্র অরবিটাল, সেটা হলো কি? এস। আর পি এর 3টি অরবিটাল, সেটা কি? পি এক্স, পি ওয়াই, আর একটা হলো কি? পি জেড। আপাতত এসএসসি লেভেলে এইভাবে বুঝেন, কিন্তু ইন্টারমিডিয়েটে যাই আমরা বিস্তারিত এই লেকচারের একটা ভিডিও কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম সংখ্যা, সেই স্পেসিফিকলি সেই অধ্যায়ের মানে সেই বেসিকটা আমরা এই ভিডিওর কমেন্টে আমরা কি রেকর্ড আকারে দেব। তারপর এটার কত? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি? ডি জেড স্কোয়ার। এই হলো কি? 5টি ইলেকট্রন, মানে 5টি অরবিটাল। আর এটার কি 14টি, সরি, এর 14টি অরবিটাল আছে। সেই অরবিটাল আসলে সেগুলো মনে রাখার দরকার নেই, বা এখনো পর্যন্ত আবিষ্কৃত হলেও সেগুলো কি জানার দরকার নেই। তাহলে আপাতত এটি জানান যে এস উপশক্তি অরবিটাল কয়টি? একটি। পি এর অরবিটাল কয়টি? 2টি। আর ডি এর অরবিটাল কতটি? কতটি? 5টি। একটি অরবিটালে আমরা বলছি কি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। পি অরবিটালে বা পি উপশক্তি স্তরে টোটাল কয়টি থাকবে? 6টি ইলেকট্রন। আর ডি উপশক্তি স্তর, ডি যে উপশক্তি স্তর আছে সেটা কি? কত? 5 দোকানে 10টি ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমরা কি লিখি? এরকম ইলেকট্রন বিন্যাস করার সময় 1s2, তারপর কি 2s2, সর্বোচ্চ কি এস এ কি আমরা 2টা ইলেকট্রন থাকতে পারে। 2s এও কয়টা থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। আর 2p6 লিখি, কারণ কি? পি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? ও অরবিটাল আছে 2টি, একটাতে থাকে 2টা করে। তাহলে একটাতে 2টা থাকলে 3টাতে কয়টা? 6টা। এই 6টার বেশি থাকতে পারবে? পারবে না। ঠিক আছে। আবার যদি এফ অরবিটাল হলো কি? 14টি। সরি, এর হলো অরবিটাল হলো কয়টি? 7টি।
তাহলে একটাতে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে 7টাতে 14টা ইলেকট্রন থাকতে পারে। এই কারণে এস এর উপরে পাওয়ার মানে এই 2টা ইলেকট্রন থাকতে পারে। পি এর উপরে আমরা কত লিখি 6 লিখি, ডি এর উপরে সর্বোচ্চ কত 10 লিখতে পারি, আর এফ এর উপরে সর্বোচ্চ কত 14 লিখতে পারি। ঠিক এই কারণে। তো আজকে আসলে ফোনের চার্জ শেষ হওয়ার কারণে আজকে লেকচার এই পর্যন্ত থাকার কথা, বা এই পর্যন্তই রাখি। এরপরের লেকচারে আমরা ইনশাল্লাহ বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। ইলেকট্রনে মানে এখন আপ-বাউ নীতি আছে, হুন্ডের নীতি আছে, আর আপনার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম গুলো আছে, তাই এর দায় শেষ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই অধ্যায়টি শেষ করতে আমার 6টি লেকচার লাগছে, কারণ 6টি লেকচার আসলে একদম ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বেসিক ডেভেলপমেন্ট করে পড়ানো হয়েছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এরপরে লেকচারের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।